বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব আমি আমার লিখিত বই মৌলিক গণিতের উপর ভিত্তি করে প্রথম অধ্যায়ের লেকচার। প্রিয় শিক্ষার্থীরা, লেকচারটা শুরু করার পূর্বে বলে দিচ্ছি যে এখনো পর্যন্ত ইউটিউবে প্রায় 750টার উপর লেকচার আমার রয়েছে। আমি মৌলিক গণিতের কোর্স কমপ্লিট করিয়ে দিয়েছি। আমি ফার্স্ট ইয়ারে ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্সের পুরো লেকচার সিলেবাস অনুযায়ী কমপ্লিট করে দেওয়া আছে। এগুলো তোমরা যদি ইউটিউব সার্চ দেওয়া জানো, প্লেলিস্টে যদি যাও, ধারাবাহিকভাবে লেকচার আছে, প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন পড়বে না। এগুলা আগে ইউটিউবের যে আমার যে মূল ভিডিও, মানে আমার যে মূল চ্যানেল, অনেকে কিন্তু চ্যানেলে প্রবেশ করতে পারে না। তোমরা একটা ছোট্ট মেয়ের লগের ভিতরে ছোট্ট মেয়ের ছবি আছে, এটাতে ক্লিক করবে। ক্লিক করলে আমার চ্যানেলে প্রবেশ করবে, দেখবে ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা। এখানে হোম আছে, এই হোমে গেলে তুমি দেখবা ফার্স্ট ইয়ারের ম্যাথ লেখা আছে। ক্লিক করো, ম্যাথের সমস্ত লেকচার পাবে। মাইক্রোতে ক্লিক করো, মাইক্রোর সমস্ত লেকচার পাবে। স্ট্যাটিস্টিক্সে ক্লিক করো, সমস্ত লেকচার পাবে। সেকেন্ড ইয়ারও আছে, সব ইয়ারে। প্রিয় শিক্ষার্থীরা, আগে এই প্লেলিস্টটা হোমে ছিল না, আগে এটা প্লেলিস্ট এখনো আছে। এই প্লেলিস্ট বলে একটা অপশন ছিল, সেখানে সবগুলো ছিল। কিন্তু এখন প্লেলিস্টে কিন্তু ওইভাবে সাজানো থাকে না, এটা ইউটিউবের নিয়ম। এই জন্য এটা হোমে চলে আসছে। জানি না আরও কিছুদিন পরে ইউটিউব তার নিয়ম চেঞ্জ করতে পারে, তখন ওইভাবে তোমাকে সার্চ মেরে খুঁজে বের করতে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে মৌলিক গণিতের লেকচার কমপ্লিট হওয়ার পর আমি কেন আবার মৌলিক গণিতের লেকচার দিচ্ছি। এবার মৌলিক গণিতের লেকচারটা দেব পুরো আমার বই মৌলিক গণিতের কি আলোকে। এই বইটার আলোকে আমি আমার কি করব, লেকচার কি করব দেব, যাতে একদিকে লেকচার আর বই দেখতে ইনশাল্লাহ তোমাদের কি হয়ে যাবে। এবং আমার আরও তোমাদের ফার্স্ট ইয়ারের বই আছে, সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, বেসিক অর্থনীতি ফার্স্ট ইয়ারের। এবং ফার্স্ট ইয়ারের জন্য রয়েছে কি সামষ্টিক অর্থনীতি। ঠিক আছে, দ্বিতীয় বর্ষে উঠলে জানবে দ্বিতীয় বর্ষে কি কি বইগুলো আছে। আর কথা না বলে আজকের লেকচারটা এখনই শুরু করছি। যে আমার 2 নাম্বার লেকচার মৌলিক গণিত বইয়ের উপর। এর আগের ক্লাসে আমরা মৌলিক সংখ্যা পর্যন্ত আলোচনা করেছি। আজকে 1.14 দেখো, 1.14 সেখানে লেখা আছে যৌগিক সংখ্যা। কি লেখা আছে? যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যাটাকে আমরা বলি কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার, যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কোনটা? যৌগিক সংখ্যা হচ্ছে যে আমি 1.14 বলছি, পৃষ্ঠা বলছি না, কারণ পরের এডিশনে পৃষ্ঠা চেঞ্জ হতে পারে। যেমন এখন এটা 11 নম্বর পৃষ্ঠায় আছে, পরে চেঞ্জ হয়ে এটা 12 নম্বরে যেতে পারে, কিন্তু এটা কিন্তু ঠিক থাকবে 1.14। যৌগিক সংখ্যা হলো যে সংখ্যার গুণনীয়ক কমপক্ষে 3টি। গুণনীয়ক কি বলেছি? ভুল বলেছি। গুণনীয়ক 3টি বা তার বেশি, অথবা কমপক্ষে 2টি। কমপক্ষে 3টে ঠিকই বলেছি। যে সংখ্যার গুণনীয়ক কমপক্ষে 3টি সেটি হচ্ছে যৌগিক সংখ্যা। এই কমপক্ষে 3টি শব্দের অর্থ কি? গুণনীয়ক 3টি হতে পারে, 4টি হতে পারে, 5টি হতে পারে। 3টির কম হতে পারবে না, 3টির কম হতে পারবে না। তাহলে যে সংখ্যার গুণনীয়ক কমপক্ষে 3টি
সেটি হচ্ছে যৌগিক সংখ্যা। আচ্ছা, কেউ যদি এইভাবে আমার মতো সে বলাটা পছন্দ করছে না, সে এইভাবে বলতে চাচ্ছে কোনো সংখ্যার গুণনীয়ক 3টি বা তার বেশি তাকে কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা বলে। ওকে, তারটাও ঠিক আছে। 3টি বা তার বেশি যে কথা, কমপক্ষে 3টি একই কথা, অ্যাটলিস্ট কত 3। এখন একটু লক্ষ্য করো যে 2 সংখ্যাটি কি যৌগিক সংখ্যা? গুণনীয়ক কি? 2 কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য? 2 যে সমস্ত সংখ্যা দ্বারা 2 নিঃশেষে বিভাজ্য, যে সমস্ত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেটা হচ্ছে তার গুণনীয়ক। 2 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 2 নিঃসংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, আর কোন সংখ্যা দ্বারা 2 নিঃশেষে বিভাজ্য নয়। অতএব এই 2 এর গুণনীয়ক কয়টা? 2টা, কিন্তু কমপক্ষে 3টা হতে হবে, অর্থাৎ 3 এর নিচে হলে হবে না। অতএব 2 যৌগিক সংখ্যা, কম্পোজিট নাম্বার নয়। যেহেতু এখানে গুণনীয়ক হচ্ছে 2টি, সো 2 হচ্ছে কি মৌলিক সংখ্যা। একটু দেখি 4 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 4 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 4 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে 4 এর গুণনীয়ক কয়টা হচ্ছে? 3টা, মানে শর্ত ফিল আপ হয়েছে। 4 হচ্ছে কম্পোজিট নাম্বার, 4 হচ্ছে কম্পোজিট কি নাম্বার বা যৌগিক সংখ্যা। অর্থাৎ দেখা গেল যে যৌগিক সংখ্যার প্রত্যেকটা যৌগিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কি হবে? 1। প্রত্যেকটা যৌগিক সংখ্যার গুণনীয়ক কত হবে? 1। এবং সংখ্যাটি নিজে, অর্থাৎ 1 এবং সংখ্যাটি নিজে ছাড়া যদি অন্য একটা গুণ, কমপক্ষে অন্য একটা যদি গুণনীয়ক থাকে, অন্য একটা এখানে কত? 2 আছে। অর্থাৎ 4 হচ্ছে কি যৌগিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা 9 দেখি তো। 9 1 দ্বারা বিভাজ্য, 9 3 দ্বারা বিভাজ্য, 9 9 দ্বারা বিভাজ্য। গুণনীয়ক কয়টা পেয়েছি? 3টা। অতএব 9 হচ্ছে যৌগিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা 1 দেখি। 1 1 দ্বারা বিভাজ্য। আর কোন সংখ্যা আছে যে 1 ওই সংখ্যা দ্বারা বিভাজ্য? জি না। 1 এর গুণনীয়ক কয়টা? একটা। অর্থাৎ 1 যৌগিক সংখ্যা নয়, ইট ইজ নট কম্পোজিট নাম্বার। মনে রাখবে 1 মৌলিক সংখ্যাও নয়। অনেকে মনে করে যে 1 মনে হয় কি মৌলিক সংখ্যা, না, 1 মৌলিক সংখ্যাও নয়, 1 যৌগিক সংখ্যাও নয়, 1 মৌলিক সংখ্যাও নয়। কারণ মৌলিক সংখ্যা হতে হলে গুণনীয়ক কয়টা হতে হবে? 2টা হতে হবে। তাই 1 1 দ্বারা বিভাজ্য, আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, গুণনীয়ক মাত্র একটা। মৌলিক সংখ্যা হতে হলে গুণনীয়ক 2টা হতে হবে, এখানে একটা মৌলিক সংখ্যা নয়। যৌগিক সংখ্যা হতে হলে গুণনীয়ক 3 বা তার বেশি হতে হবে, মানে কমপক্ষে 3টা, এখানে একটা, 1 যৌগিক সংখ্যা নয়। অর্থাৎ 1 হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা মৌলিক সংখ্যাও নয়, যে সংখ্যাটা যৌগিক সংখ্যা নয়। এইটা প্রাইম নাম্বারও নয়, মানে মৌলিক সংখ্যা নয়, এবং এটা একই সাথে কম্পোজিট নাম্বার যৌগিক সংখ্যাও নয়। কে? 1। দেখেন, এগুলো একটু জানার দরকার আছে। আপনার 1 মার্কের প্রশ্ন আসতে পারে, এমনকি বিসিএস এর পরীক্ষাতেও আসতে পারে, প্রিলিমিনারি টেস্টে। এখানে কোন সংখ্যাটি 2 4 6 1, এখানে কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা নয়? অনেকেই কিন্তু আনসার দিতে পারবে না। আনসার হচ্ছে কোনটা? 1। এটা মৌলিক সংখ্যা নয়, এটা যৌগিক সংখ্যা নয়। শুনেন, বিসিএস পাশ করার জন্য অনেকে অনার্স পাশ করার পর পড়া শুরু করে দেয়। জি না, বিসিএস পাশ করতে হলে একেবারে প্রথম থেকে লেখাপড়া করতে হবে। এই যে একটা শিখলেন, হয়তো আপনার বিসিএস প্রিলিমিনারিতে চলে আসতে পারে, আরেকদিন আরেকটা শিখবেন, আরেকদিন আরেকটা শিখবেন। কোন শিক্ষাটা যে আসবে সেটা আমরা বলতে পারবো না। তো শিক্ষার ভিতরেই প্রশ্ন কি থাকবে।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা যৌগিক সংখ্যা সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আসো আমরা কম প্রাইম নাম্বার নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? কম প্রাইম নাম্বার। ঠিক আছে, আমরা ক প্রাইম নাম্বার নিয়ে আলোচনা করব। ক প্রাইম নাম্বার লিখলাম না, ঠিক আছে। ক প্রাইম নাম্বার, এটাকে বাংলায় বলে কি? সহমৌলিক সংখ্যা। বাংলায় সহমৌলিক সংখ্যা বলে। বাংলায় সহমৌলিক সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থীরা, সহমৌলিক সংখ্যাটা কি? যেটাকে আমরা বলি ক প্রাইম নাম্বার। দুটো সংখ্যা। কটা সংখ্যা? দুটো সংখ্যা, যাদের সাধারণ গুণনীয়ক এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাকে কম প্রাইম নাম্বার বলে। কি বলেছি? যে দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাকে ক প্রাইম নাম্বার বলে, সহমৌলিক সংখ্যা বলে। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, সহমৌলিক সংখ্যা। তা না হলে ভবিষ্যতে কিছু বিষয় বুঝতে অসুবিধা হবে। সাধারণ গুণনীয়ক কোনটা? মানে দুটো সংখ্যা একই সংখ্যা দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে সেটা হবে সাধারণ গুণনীয়ক। যেমন আমি একটা কথা বলছি, 4 আর কি 6 কয়টা সংখ্যা? 2। এদের সাধারণ গুণনীয়ক কত হতে হবে? 1 হতে হবে। হ্যাঁ, 4 এর সাধারণ গুণনীয়ক 1, 6 এর সাধারণ গুণনীয়ক 1। এখন এইটা যদি সহমৌলিক সংখ্যা হতে হয়, সহমৌলিক সংখ্যা যদি হতে হয়, তাহলে আর কোনো সাধারণ গুণনীয়ক থাকতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 2 দ্বারা বিভাজ্য, 4 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 4 আর 6 এর সাধারণ গুণনীয়ক 1, 4 আর 6 এর সাধারণ গুণনীয়ক কত? 2। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক কয়টা আছে? 2টা আছে। কিন্তু সহমৌলিক সংখ্যা হতে হলে সাধারণ গুণনীয়ক কয়টা থাকতে হবে? 1টা থাকতে হবে। অর্থাৎ 4 আর 6 কোনোভাবেই সহমৌলিক সংখ্যা নয়, কোনোভাবেই সহমৌলিক সংখ্যা নয়। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা উদাহরণ দেখি নিই। সেটা হচ্ছে, মনে করো 6 আর 18। দেখি এটা সহমৌলিক সংখ্যা কিনা। 6 1 দ্বারা বিভাজ্য, 18 1 দ্বারা বিভাজ্য। 6 2 দ্বারা বিভাজ্য, 18 2 দ্বারা বিভাজ্য। 6 3 দ্বারা বিভাজ্য, 18 3 দ্বারা বিভাজ্য। 6 6 দ্বারা বিভাজ্য, 18 6 দ্বারা বিভাজ্য। এখানে সাধারণ গুণনীয়ক হচ্ছে কত? 1 2 3 6। কয়টা? 4টা। সরি, এটা সহমৌলিক সংখ্যা হওয়ার প্রশ্নই ওঠে না। কারণ সহমৌলিক সংখ্যা হতে হলে আমি বইতে স্পষ্ট লিখেছি, দুটি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক না থাকলে। একটু সুন্দর হয়, অন্য কোনো, আমি গুণনীয়ক বলেছি, তোমরা ইচ্ছে করলে সাধারণ শব্দটা লাগাতে পারো, না লাগালেও চলে। অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে। আমি সাধারণ লাগাই নাই, কারণ এর আগে তো সাধারণ কথাটা আছে, যে দুটি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক না থাকলে। সংখ্যা দুটি, তো স্পষ্ট করার জন্য অন্য কোনো সাধারণ গুণনীয়ক, মানে সাধারণ শব্দটা যোগ করলে ভালো হয়। সাধারণ গুণনীয়ক না থাকলে সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক সংখ্যা হবে। এখানে 1 ব্যতীত আরো 3টা সাধারণ গুণনীয়ক রয়েছে। অতএব 6 আর 18 সহমৌলিক সংখ্যা নয়। আমরা 6 18কে ক প্রাইম নাম্বার বলতে পারলাম না।
ঠিক আছে? 5 এবং 7, 5 এবং 7, 5 1 দ্বারা বিভাজ্য, 7 1 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 5 এর গুণনীয়ক 1, 7 এর গুণনীয়ক 1, সাধারণ গুণনীয়ক 1। 5 আর 7 এর দ্বিতীয় কোনো সাধারণ গুণনীয়ক আছে কিনা? নাই। তাহলে 1 ছাড়া দ্বিতীয় কোনো সাধারণ গুণনীয়ক নাই, অতএব 5 এবং 7 হলো প্রাইম নাম্বার, সহমৌলিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, 7 না লিখে আমি কি লিখলাম? 5 এর পর 6 লিখলাম। 5 আর 6, কেউ মনে করতে পারো একটা বেজোড় একটা জোর, তাহলে মনে হয় এইটা কি যে সহমৌলিক সংখ্যা? জি না, হতে পারে আবার নাও হতে পারে, তবে এইটা অবশ্যই কি সহমৌলিক সংখ্যা। কেন? দেখো, এখানে আগে 5 এবং 7 যেভাবে সহমৌলিক সংখ্যা ছিল, সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 ছিল। এখন 5 এর গুণনীয়ক 1, 6 এর গুণনীয়ক 1, সাধারণ গুণনীয়ক 1। মানে সাধারণ কেন? দুইটার ভিতরে কি আছে? 1 গুণনীয়ক আছে। 5 1 দ্বারা বিভাজ্য, 6 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই 1 ছাড়া দ্বিতীয় কোনো সাধারণ গুণনীয়ক নাই 5 আর 6 এর, অতএব 5 আর 6 হচ্ছে কি সহমৌলিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, 2 আর 7 কি সহমৌলিক সংখ্যা? 2 এর গুণনীয়ক 1, 7 এর গুণনীয়ক 1। ঠিক আছে? 2 আর 7 এর আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, শুধু একটাই সাধারণ গুণনীয়ক 1, অতএব 2 এবং 2 and 7 হচ্ছে কি আমাদের প্রাইম নাম্বার। ডেফিনেটলি কি প্রাইম নাম্বার, মানে সহমৌলিক সংখ্যা। তাহলে সহমৌলিক সংখ্যা সম্পর্কে আমি আলোচনা করেছি 1.15, 1.16 গুণনীয়ক নিয়ে আলোচনা করেছি, এত বেশি আলোচনা করেছি, এটা আর আমি এখন আলোচনা করব না। এখন আসো 1.17 ভগ্নাংশ সংখ্যা। এটাকে বলে ফ্র্যাকশনাল নাম্বার। কি বলে? ফ্র্যাকশনাল নাম্বার। 1.17 ফ্র্যাকশনাল নাম্বার, ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কোনটা? পি আর কিউ, পি আর কি কিউ দুইটা ক প্রাইম নাম্বার। কি বলেছি? ক প্রাইম নাম্বার, ক প্রাইম নাম্বার। ক প্রাইম নাম্বার মানে কি? মানে সহমৌলিক সংখ্যা। পি আর কিউ হচ্ছে দুইটা সহমৌলিক সংখ্যা। ঠিক আছে? এর ভিতরে কিউ নট ইকুয়াল টু 0 অ্যান্ড কিউ নট ইকুয়াল টু 1। পির ক্ষেত্রে কোনো শর্ত দেই নাই। কার ক্ষেত্রে? পির ক্ষেত্রে কোনো শর্ত দেই নাই, জাস্ট বলেছি কিউ নট ইকুয়াল টু 0। এটাকে বলে নট ইকুয়াল টু, মানে কিউটা 0 এর সমান নয়, 0 এর সমান নয়। কিউ নট ইকুয়াল টু 1, কিউটা 1 এর সমান নয়। এর মানে কিউ দুটো মান গ্রহণ করবে না, একটা হচ্ছে 0 মান গ্রহণ করবে না, আর একটা হচ্ছে 1 মান গ্রহণ করবে না। প্লিজ, আমি কি বলেছি? কিউ নট ইকুয়াল টু 0, কিউ নট ইকুয়াল টু 1। অর্থাৎ কিউ 0 মান গ্রহণ করতে পারবে না, কিউ 1 মান গ্রহণ করতে পারবে না, আর যে কোনো মান গ্রহণ করতে পারে। এই অবস্থায় পি বাই কিউ হচ্ছে একটা ফ্র্যাকশনাল নাম্বার, মানে একটা ভগ্নাংশের সংখ্যা। তাহলে ভগ্নাংশের সংখ্যার সংজ্ঞা কি? ভগ্নাংশের সংখ্যার সংজ্ঞা হচ্ছে পি ও কিউ হচ্ছে দুইটি সহমৌলিক সংখ্যা, মানে পি ও কিউ হচ্ছে দুইটি ক প্রাইম নাম্বার, সহমৌলিক সংখ্যা, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 অ্যান্ড কিউ নট ইকুয়াল টু 1। সেক্ষেত্রে পি বাই কিউ আকারের সংখ্যাটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, একটা উদাহরণ দিয়ে দিলে ভালো হয়। মনে করো যে 3/9 এটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। এখন তো প্রশ্ন করবে, স্যার 3/9 কিভাবে ভগ্নাংশ সংখ্যা হলো? কারণ এখানে পি ইকুয়াল টু কত? 3, কিউ ইকুয়াল টু কত? 9। ভালো কথা।
তাহলে যে কিউ নট ইকুয়াল টু 0, কিউ নট ইকুয়াল টু 1, অর্থাৎ কিউ ইকুয়াল টু 9, মানে এই দুইটা শর্ত কি করেছে, ফিল আপ করেছে। আর পি ইকুয়াল টু 3, পির উপর তো কোনো শর্তও নাই। ওকে, কিন্তু পি আর কিউ তো স্যার সহমৌলিক সংখ্যা নয়। পি আর কিউ তো স্যার কি সহমৌলিক সংখ্যা নয়। তাহলে এটা কিভাবে ভগ্নাংশের সংখ্যা হবে? আমি দেখাচ্ছি এটা কিভাবে ভগ্নাংশের সংখ্যা হবে। এই 3/9 একটু কাটাকাটি করো, কত হয়েছে? 1/3। কত? 1/3। কারণ 3 আর 9 সহমৌলিক সংখ্যা নয় কেন? কারণ 3টা মনে করো কত, যে 3টা হচ্ছে তোমার গুণনীয়ক 1 আছে, আবার কত আছে? 3 আছে। এটার গুণনীয়ক কত আছে? 1 আছে, আবার কি আছে? 3 আছে। তাহলে আমরা সাধারণ গুণনীয়ক কয়টা পেয়েছি? 2টা। সাধারণ গুণনীয়ক 2টা পেয়েছি। অতএব সহমৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক অনলি কত? 1, একাধিক নয়। যেহেতু এখানে একাধিক 3 আর 9 কিন্তু সহমৌলিক নয়। আসলে 3/9 যে কত, 1/3 একই কথা। 1 আর 3 কিন্তু সহমৌলিক সংখ্যা, ক প্রাইম নাম্বার 1 আর 3। কেন? কেন স্যার? 1 আর 3 সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1, আর দ্বিতীয় কোনো সংখ্যা নাই যেটা 1 আর 3 নিঃশেষে বিভাজ্য। আর 3/9 যে কথা, 1/3 একই কথা। 1/3 সহমৌলিক সংখ্যা, অর্থাৎ ডেফিনেটলি 1/3 কি ভগ্নাংশ সংখ্যা। মানে 1/3 বলো, 3/9 বলো, এটা কি হয়ে যাচ্ছে? ভগ্নাংশ সংখ্যা। কিন্তু আমি যদি স্যার 9/3 লিখি, তাহলে কিন্তু স্যার ভগ্নাংশের সংখ্যা হবে না। তাহলে ভগ্নাংশের সংখ্যা হবে না। কেন ভগ্নাংশের সংখ্যা হবে না? দেখো একেবারে ইজি। 9 আর 3 কাটাকাটি গিয়ে এটা 3, এটা 1। তা 3 আর 1 তো সহমৌলিক সংখ্যা, কা প্রাইম নাম্বার। আমি কি বলেছি ভগ্নাংশের সংখ্যা হতে হলে যে পি আর কিউ শুধুমাত্র সহমৌলিক সংখ্যা হতে হবে? এটাকে আমি বলেছি? আমি শুধু এটা বলি নাই, আমি বলেছি পি আর কিউ সহমৌলিক সংখ্যা হতে হবে। হ্যাঁ, এখানে পিটা কত? 3, আর কিউটা কত? 1। 3 আর 1 হচ্ছে সহমৌলিক সংখ্যা, মানে কা প্রাইম নাম্বার। একটা শর্ত ফিল আপ হয়েছে। আমার তো আরো কিছু শর্ত ছিল স্যার। কিউ 0 হতে পারবে না, কিউ 1 হতে পারবে না। এখানে কিউ ইকুয়াল টু কত? 1। আমার কি দ্বিতীয় শর্ত ফিল আপ হয়েছে? আমি বলেছি কিউ 1 হতে পারবে না, কিন্তু এখানে কিউ এর মানটা কত? 1। আমি বলেছি ভগ্নাংশের সংখ্যা হতে হলে কিউ 1 হতে পারবে না, কিউ 1 হতে পারবে না। এখানে কিউ কত স্যার? 1। অতএব 3/1 ভগ্নাংশের সংখ্যা নয়। 3/1 সমান কত? 3। একটা কি বেরিয়েছে স্যার? একটা পূর্ণ সংখ্যা বেরিয়েছে, একটা পূর্ণ সংখ্যা বেরিয়েছে। তাহলে আপনি দেখেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিন্তু 3/9 ইকুয়াল টু 1/3, 1 আর 3 সহমৌলিক সংখ্যা, এবং কিউ ইকুয়াল টু 3, অর্থাৎ কিউ এর মানটা 0 নয়, 1 নয়, শর্ত ফিল আপ হয়েছে। এটা ভগ্নাংশের সংখ্যা। কিন্তু একই কিন্তু 3 আর 9 এই দুইটা সংখ্যা নিয়ে 9/3 এইটা কিন্তু ভগ্নাংশের সংখ্যা হয় নাই। এটাকে 3/1 এ ট্রান্সফার করলে সহমৌলিক সংখ্যা পাওয়া গিয়েছে, কিন্তু কিউটা কত হয়েছে? 1 হয়েছে, কিন্তু কিউ 1 হতে পারবে না। অতএব ভগ্নাংশের সংখ্যা সেটা হচ্ছে সেইটাই, যে পি এবং কিউ দুটি সহমৌলিক সংখ্যা। আপনি যতগুলো ভগ্নাংশের সংখ্যা বলেন, 18/12, 18/12, স্যার এটা তো ভগ্নাংশ সংখ্যা। 18 আর 12 তো কি স্যার না, কি যেন বলে, সহমৌলিক সংখ্যা না। স্যার একটু কাটাকাটি করেন, কাটাকাটি করলে 6 দ্বারা কাটাকাটি করলে 2, 18কে 6 দ্বারা কাটাকাটি করলে কত? 3। স্যার এই 3 দেখেন আর 2 দেখেন, 2 আর 3 কিন্তু সহমৌলিক সংখ্যা, কা প্রাইম নাম্বার। কারণ 2 আর 3 এর হচ্ছে কয়টা? কি যেন বলে, কাপ মানে সাধারণ গুণনীয়ক কি? অনলি 1, আর দ্বিতীয় সাধারণ গুণনীয়ক নাই, সহমৌলিক সংখ্যা। আর 2 দেখেন যে কিউ ইজ নট ইকুয়াল টু 1, কিউ ইজ নট ইকুয়াল টু 0, শুধু বলছে কিউ 1 হতে পারবে না, 0 হতে পারবে না। এখানে কিউর মান কি? 2। এই দুইটা শর্ত ফিল আপ হয়েছে, অর্থাৎ ডেফিনেটলি এটা কি ভগ্নাংশের সংখ্যা। কিন্তু এখানে এসে আপনারা দেখেন কিউ এর মানটা কত হয়ে গেছে? 1, কিন্তু বলেছে 1 হতে পারবে না, কিন্তু কিউ এর মানটা কত? 1। অর্থাৎ 3/1 সমান কি 3? এটা না, অখণ্ড সংখ্যা হয়েছে, এটা ভগ্নাংশ সংখ্যা হয় নাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকু পর্যন্ত থাক যে আমরা ভগ্নাংশের সংখ্যা নিয়ে কি করলাম, আলোচনা করলাম।
ঠিক আছে, আগামী ক্লাসে অত্যন্ত ইম্পর্টেন্ট মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। এর আগ পর্যন্ত এতটুকু পর্যন্ত ক্লিয়ার থাকতে, এভাবে প্রত্যেকটা পয়েন্ট ভিত্তিক আমি আলোচনা করব ইনশাল্লাহ। যারা বিশেষ করে 2023-24 সালের আছো, মনে করো যে এখানকার ক্লাস আর বই দেখে কি করো, প্রিপারেশন রাখো, ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। আমাদেরকে ডিটেলস পড়তে হবে, আমাদেরকে বিস্তারিত কি করতে পড়তে হবে। ওই পরীক্ষার ছোট্ট সাজেশন নিয়ে যারা কি করবে পড়বে, কোনো কারণে পরীক্ষা ভালো হয়ে যেতে পারে, কিন্তু ভবিষ্যৎ কখনো ভালো হবে না। সবাই ধন্যবাদ, সবাইকে ভালো থেকো। আগামী ক্লাসে খুব কম সময়ের ভিতরে চলে আসবো।